কমায় দাও কমায় দাও কমায়। এই যে ঢেউটা আসছে দেখেন কিভাবে আমাদের নৌকার এদিকে, ওরে বাপ রে, এই যে দেখো কি একটা অবস্থা দেখেন। ভয় পাচ্ছ বাপ্পি? না না, ভয়ের কিছু নাই তো, আমাদের লাইফে না, না, ভয়ের এখানে কিছু নাই, ভয়ের কিছু জাস্ট নাই। চিল। সাথে তো এক্সট্রা বেনিফিট আছে, আমি সাঁতার আচ্ছা কাটতে পারি। যাই হোক, আমিও সাঁতার কাটতে পারি, সেটা ব্যাপার না। ও একটা কথা মনে পড়ে গেল, তোমার কি সেই ওই সাঁতারটার কথা মনে আছে হ্যাঁ, যে ওই খালের মধ্যে যে সাঁতারটা দিয়েছিলাম? আসলে আমি প্রথমে যে কোনো বিষয়ে সাহস দেখাতে ভালোবাসি, কিন্তু পরবর্তীতে যখন মানে আর পেরে দিই না তখন হেল্প চাই। আমার এরকম একটা মনে আছে যে আরিফের সাথে আমি একটা প্রতিযোগিতায় নামলাম। আমাদের বাসার পাশে একটা খাল ছিল, যতদূর আমার আচ্ছা। মনে পড়ে। তো ওই খালে হঠাৎ করে মনে হলো যে আমার তো মোটামুটি আমি জিম টিম করি, ও আমার আচ্ছা। সাথে পারবে না। তাই আমি মনে করলাম যে ওর সাথে একটা প্রতিযোগিতা করি, যে এই খাল পার হলে যে কোনো একটা পুরস্কার আমরা নিজেদের মধ্যে বন্টন করব। তো সেক্ষেত্রে রিস্ক নিলাম দুইজনে। বাট আমি গতি নামার সাথে সাথে আমার গতি যেখানে শুরু মানুষ করে 10, 20, 30 এরকম করে উপরে ওঠে, আমি প্রথমেই অ্যাকশন দিয়ে দিছি 100, যার কারণে আমার পরে পাম্পে আর তেল ছিল না। মাঝপথেই আমি অবস্থা খুবই খারাপ। লাস্টে এমন অবস্থা যে পাশে একটা গাছ ছিল, গাছের শিকড়টা ধরে নিয়ে আরিফের হেল্প চাচ্ছিলাম যে আমাকে নিয়ে যাও। না, ওইখানে কিন্তু আরেকটা ব্যাপার ছিল, যেখানে কিন্তু একটা সাপ ছিল, তুমি কিন্তু সাপটাকে খুব ভয় পেয়েছিলে যদি নিচে দিয়ে এসে মেরে দেয়। তো আমার শ্বাস চিরদিনই আসলে প্রথম বেশি অ্যাট্রাকটিভ মুডে থাকি, বাট পরে যে গ্যাস ফুরিয়ে দেয়। এরকম আরেকটা গল্প আছে যেটা কিনা আসলে এখন শেয়ার করা ঠিক হবে কিনা জানি না। সেটা হচ্ছে আমার লাইফের লাস্ট নাটকে, মানে মানে দ্যাট ওয়াজ দ্য হিস্টোরিক্যাল টাইম ইন মাই লাইফ। ইয়েস ইয়েস ইয়েস, যেটা I know. হয়তোবা অনেকেই এই বিবৃতিটা, আমি যে সংগঠনে কাজ করতাম সেখানে বলবে যে বাপ্পি নাটক করতে যায় হেগেমুতে দিয়েছে। আসলে বিষয়টা কিন্তু তা ছিল না। আসলে হেগেমুতে দেওয়ার কোনো বিষয় ছিল না, কারণ সে সময় চেপে গেছিল, ধরে রাখতে পারিনি, মেরে দিচ্ছি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো মঞ্চে এরকম আসলে অনেক ঘটনাই ঘটেছে, যার কারণে মঞ্চ ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, সেই এক্সপিরিয়েন্সটা আসলে এখন শেয়ার করার মতো না, কোনো একদিন বিশেষ মুহূর্তে বলা যাবে না ওই যে আমি একটা জিনিস তোমাকে জানতে চাই, যে যখন আমার যে চেপেছিল তা আসলে সিঙ্গারা খাওয়ার পরে আমি বলতে পারিনি। যখনই আমরা স্টেজে উঠবো ওই সময় সিঙ্গারা খাওয়া ছিল, আর সিঙ্গারাতে আমাদের পেটের মধ্যে কি হয়েছিল ওই সময় আমি বুঝতে পারিনি। বাট আমি যখন মঞ্চে উঠে গেলাম, নাটক শুরু হয়ে গেল, আর নাটকের প্রথম ডায়লগ আমাদের নন্দী স্যার ছিল, উনি দেওয়ার সাথে সাথে আমার পেটে মোচড় দেওয়া শুরু করলো। আর আমি আস্তে আস্তে বুঝতে পারছিলাম যে আমি কোনোভাবে আজকে ধরে রাখতে পারবো না। তা অ্যাজ এ আমার ক্যারেক্টার ছিল সেই সময় মেবি একটা প্লার, 4-5 জন গোল হয়ে প্লার দাঁড়াইতে হবে। আমার সাথে হ্যান্ডে আরও ছিল 2টা মেয়ে ছিল আর একটা ছেলে ছিল, আমার যতদূর মনে আছে। এখন হাত রয়েছে, কিন্তু আমার সেই সময় গা আমার শিউরে উঠছে যে আমি তো দিয়ে দিলাম, কোনো কিচ্ছু করার নেই। তা শুধু মানে মনের মধ্যে শুধু একটাই কষ্ট লাগছিল যে মেয়েগুলো কি মনে করবে না। তা তারপরেও আরেকটা ব্যাপার ছিল যে সবাই নাটকের ড্রেস পরছিল, দ্যাট মিনস শুধুমাত্র একটা পায়জামা পরছিল। আর আমার ভাগ্য ভালো যে আমি ওইটা জিন্স প্যান্ট পরেছি, তারপরে হচ্ছে পায়জামাটা পরছিলাম, এটা একটু বেনিফিট ছিল। তো সেক্ষেত্রে যখন মানে আর ধরে রাখতে পারলাম না, আল্লাহর নাম করে ওপেন হার্ট ছেড়ে দিলাম। সাথে সাথে কি হলো কিছুই বুঝলাম না, মঞ্চের উপরেই, হ্যাঁ মঞ্চের উপর নন্দী স্যার বলছে সেনাপতি, এরপরে ক্যারেক্টার ছিল আমার। কিন্তু আসলে ওই হাঁটলেই তো মনে করছে সব গোবরের মতো মঞ্চ জুড়েছে। কারণ ওই আমি ওরা আমার হাতের সাথে হাত ব্লকিং করা, আমি বুঝতে পারছি, কারণ আমি নিজের গন্ধ নিজেই টিকে থাকতে পারছি না। তারপরে যাক একটা সিচুয়েশনে যাক, এই গল্পটা আজকে দরকার নেই, এর অনেক না এটা একটু শেষ করি বিষয়টাই। মানে এটা দর্শক আসলে বিষয়টা এমন হয়েছে যে আমরা একটা নাটকে আমরা অভিনয় করেছিলাম, নাটকের নামটা সম্ভবত গাজী কালু সম্ভবত। তো এটা হচ্ছে ঝিনাইদহ একটা ইয়াতে ঐতিহ্যবাহী একটা নাটক ছিল, ন্যাশনালি হচ্ছে। তার আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে বাপ্পি একজন ভালো ডান্সার ছিল, এটা ঝিনাইদহ শহরে সবাই জানতো। আমাদের একটা ডান্স গ্রুপও ছিল, সেটা মোটামুটি আমরা প্রথম মানে নাচের কিছু এভলিউশন করছিলাম, মানে বিপ্লব ঘটাইছিলাম, সেটা হচ্ছে হিপ হপ ডান্স দিয়ে। যাই হোক সেটা গেলাম না।
তো আমি ওর সম্পর্কে কিছু জিনিস বলি। সে হচ্ছে আমরা যখন একসাথে থিয়েটারে যাই বা একটা নাট্য একাডেমিতে ভর্তি হই, তো ওইখানে ওর কিন্তু প্রচুর প্রতিভা ছিল। যে ও আছে যদিও ডান্সটা ভালো করতো, তারপরে কিন্তু ওর আছে নাটকেও কিন্তু অনেক ভালো অভিনয় করতো, যদিও সে নাটকটা পছন্দ করতো না। যাক, এইখানে যেটা হয়েছে যে গাজীকালু চম্পাবতীতে আমরা একটা নাটকে গেছিলাম। সেই নাটকের মঞ্চে অভিনয় করা অবস্থায় একটা জিনিস ভাবেন যে আপনারা একটা মানুষ যে অভিনয় করা অবস্থায় অভিনয় চলতেছে, সে পুরা মাখিয়ে ফেলেছে। এবং এই সময় রাজা বলে উঠলো যে সেনাপতি, সাথে সাথে তখন সেনাপতির তো অবস্থা খারাপ, সে আর কি যুদ্ধ করবে, তার আগে সে তো চ্যালেঞ্জার। যাই হোক, এখন এটা ছিল ওর লাইফের লাস্ট নাটক ওর সাথে। এরপরে আমি কিছু নাটক করেছি, কিন্তু ওইটা ওর সাথে শেষ নাটক ছিল। তো এর পরবর্তীতে আছে কি হলো একটু, হ্যাঁ ওই সিচুয়েশনে তুমি কিভাবে এটা, মানে এটা তো একটা বিশাল ব্যাপার যে আমাদের কিন্তু মঞ্চে অনেক সময় অনাকাঙ্ক্ষিত অনেক কিছু ঘটনা ঘটে। হ্যাঁ চলছে, আমাকে এইভাবে ওপেন যদি বলি অনেকে হয়তো বা এটাকে মজার ক্ষেত্রে আবার দুর্বল, না এটা মানুষের লাইফে ঘটতে পারে। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ, অসুবিধা নাই, এটা বলতে কোনো অসুবিধা নেই, তবে খুবই হাস্যকর একটা ব্যাপার। তারপরে অ্যাজ এ রেজাল্ট ওই সিচুয়েশনের পরে যখন আমাকে সেনাপতি ডাক দেয়, তখন তো আমার পুরো মানে কোমরের থেকে সম্পূর্ণ মেখে গেছে। তো ওই সিচুয়েশনে আমি ওদের হাত ছেড়ে দুই পায়ে এক জায়গা করে ডোলা মুচুর করতে আগায় গেছে। ওদের জি হুজুর যাবো না, ওকে বেঁধে নিয়ে আয়, এখন বাইরে নিয়ে আসবো কি, আমার তো অবস্থা কেরোসিন। তো যাই হোক, ওই অবস্থায় যতদূর ঘুরে বেড়াইছি সবাই জর্জরিত। আমি ওই অবস্থায় নাটকের মঞ্চে যত জায়গায় যার কাছে গেছি, আমার দৃঢ় বিশ্বাস তারা বুঝতে পেরেছে এখানে গুগু গন্ধ পাচ্ছে, কিন্তু মাল ধরা পাচ্ছে না। মানে রাজা দেখা যাচ্ছে যে ডায়লগটা যে সেনাপতি গুগু গন্ধ করছে, কিন্তু মাল ধরা পড়ছে না। আমি তো চিন্তা করছিলাম যে রাজা কখন না বলে ফেলে যে তুই রাজ্যে থাক, আমি রাজ্যে বেরিয়ে গেলাম। তো যাই হোক, এরপরে নাটক কোনো মতে শেষ হয়েছে। হওয়ার পরে সবাই হচ্ছে খাইতে যাবে, মানে ওখানে যারা অ্যারেঞ্জমেন্ট করছিল তারা খাওয়ানোর জন্য সবাইকে নিয়ে যাবে, কিন্তু আমি তো যাব না, কারণ আমি গেলে তো ওই খাওয়ার প্লেসটাই ধ্বংস হয়ে যাবে। তা আমি চিন্তা করলাম যে না, এই সিচুয়েশনে আমার খিদে লাগলেও যাওয়া যাবে না, আমি গাড়িতে চলে যাই। তা গাড়িতে গেলাম, গাড়িতে যাওয়ার পর আমি দেখলাম যে আমাদের বাউল সম্রাট নামে খ্যাত আমাদেরই এক বন্ধু রাসেল, ও দেখছি যে গানের সুরেলা কণ্ঠ দিয়ে আশপাশ মাতিয়ে রাখছে গাড়ির মধ্যে থেকে। তা আমি গাড়িতে যেয়ে দেখলাম যে এখানে কোনো একটা কিছু করি। তারপরে ওখানে যাওয়ার পরে আমি দেখলাম পাশে একটা খাদ আছে। তা আমি রাসেলকে বললাম, রাসেল তুই একটু দেখিস, আমি পাশে যাচ্ছি একটু হিসু করতে। তো সেইভাবে নিচে গেলাম। নিচে যাওয়ার পরে যাই হোক, ওখানে আর বলতেছি না, ছোটো একটা খাদ ছিল, ওখান থেকে কমপ্লিট কইরা চলে আসলাম। ক্লিন হয়ে আসার পরে গাড়িতে উঠেছি। এই সময় আমার সে বন্ধু রাসেল ও বলতেছে যে কি রে দোস্ত, কেমন যেন গন্ধ আসছে চারি জায়গাতে, আমি কিছু বুঝে উঠতে পারছি না। গাড়িতে তো এতক্ষণ গন্ধ ছিল না, কনতে কি এরকম গুগু গন্ধ পাচ্ছি। আমি বলছি গুগু গন্ধ পাচ্ছিস কনতে, আমি তো পাচ্ছি না। বলছে না পাচ্ছি। এবারে ও কথা বলতে বলতে আমার কাছে এসে বলছে কি রে তোর কাছের থেকে তো গন্ধ বেরোচ্ছে। আমি দেখলাম ও আমার বন্ধু, ওর কাছে জিনিসটা শেয়ার করা যায়, কারণ ওর কাছে শেয়ার যদি আমি করি তাহলে ও না, বন্ধু তো বন্ধুকে তো শেয়ার করতে হবে। আমি মানে আর কোনো ইয়ে না করে, লাখ লজ্জা না করে আমি বললাম যে রাসেল আমি তো কাম করিয়ে ফেলেছি, আমি তো ঝাড়িয়ে দিছি। ও তো বললো তুই আকামটা করেছিস, এই আকাম করে নাটক করেছিস, আচ্ছা ঠিক আছে তুই এক কাজ কর, ওখান থেকে দেখ যে ইয়ে আছে গোলাপ আছে আর হচ্ছে লাখ সাবান আছে, ওই সাবান নিয়ে সব সিটি, ও ডললো আমিও ডললাম, সব ছিটে টিটে ডলে বসে আছি। এমন অবস্থায় সবাই আস্তে আস্তে খাওয়া টাওয়া শেষে আসছে। আসার পরে এখন যতই ডলাডলি করা হোক না কেন, গন্ধ কি আর যায়, এটা যে কাঁচা পায়খানা কেবলই আপলোড হয়েছে, সরি ডাউনলোড হয়েছে। তো এমন অবস্থায় সবাই যখন উঠে আসছে, আমি এখন সবার পেছনের সিটে যেয়ে বসছি। যে ছেলে সবার সামনে থাকে সেই ছেলে আমি যে সবার পেছনের সিটে যেয়ে বসছি, যাতে কেউ না ধরা পারে, জানতে পারে। তো এমন অবস্থায় গাড়ি চলা শুরু করলো। গাড়ি চলতে চলতে হঠাৎ যখন বাতাসের বেগ বেড়ে গেল, ঠিক এই মুহূর্তে
ধাক্কা দিছে। ওয়েট, আমাদের বাতাসের বেগ যখন বেড়ে গেল তখন আর তো আসলে তো আর টিকে রাখা সম্ভব না। তখন দেখতেছি বাতাসে গাড়ির মধ্যে সবার নাকে স্পর্শ করে ফেলেছে। তো সেক্ষেত্রে দেখছি যে সবাই কেমন যেন ভেমসি কাটছে, আমিও ওদের মতো করতেছি অ্যাক্টিং। তো দেখছি এই মুহূর্তে আমাদেরই বন্ধু রাসেল, ও আসলে কিছু বলা লাগে না, চোখের ইশারায় আমাদের যে গুরু ছিল নাটকের জুলিয়াস ভাই, অঙ্কুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক, উনি ওনাদের হাতেই কাজ করি, আমাদের হাতে করি, তার হাতেই। তো তার দিকে ইশারা করে একটা চোখ টিপ মেরে বলে কি বাপ্পি তো কাম ঘটিয়ে ফেলেছে, ওর ইশারায় বলে দিছে। তা ভাই তখন দেখি আমার কাছে এসে বলছে কি ব্যাপার, সব কি ক্লিয়ার হয়েছে? আমি তো লজ্জা টজ্জা মাথা নিচু করেছিলাম। ভাই বলছে তাহলে তুমি বাড়ি যেয়ে গোসল করে ফেলো। জি ভাই, এই বলে মোটামুটি ঘাতি মারে পড়েছিলাম, তার বাসায় যেয়ে গল্প শেষ। তা আসলে এই সিচুয়েশনটা হয়তো আমি এখন বলতেছি, কিন্তু সিচুয়েশনের দিন যে ইয়েটা ছিল, অ্যাক্টিভিটিস বা সেই দিনকের যে উপলব্ধিটা, আসলে সেটা আমি বুঝি বা আমার সাথে যারা ইয়ে ছিল, সহকর্মীরা ছিল, তারা জানে ওই সিচুয়েশনটা কী ছিল। তবে এখন এর পরবর্তীতে জুলিয়াস ভাই হয়তো অনেক জায়গায় বলেছে যে এই নাটক এত হার্ডি এবং এই নাটক এত কঠিন যে এই নাটক করতে যেয়ে বাপ্পি হাইয়া মুইতে ছেড়েছে। আসলে বিষয়টা কিন্তু তা না, কারণ হয়তো সে অনেকের দৃষ্টি আকর্ষণ করার জন্য এগুলো বলে যে নাটক কি হার্ডি, এত কঠিন নাটক, মানুষ হাইয়া মুইতে ফেলে, কিন্তু বিষয় কিন্তু তা ছিল না। আমি আসলে সিঙ্গারার কারণে হাইয়ে দিয়েছিলাম, বিষয়টা ছিল এই। আজকে আমি এই মুহূর্তে আসলে সব কিছুই শেয়ার করলাম সবার সাথে, জিনিসটা ফানি ছিল, খুবই একটা হিস্টোরিক্যাল ডে ছিল আমার জন্য। মনে পড়ে সব সময় যে নাটকের লাস্টের দিনের ঘটনা, এছাড়াও অনেক আছে, অনেক ঘটনায় আছে। বন্ধুরা হচ্ছে মানে একটু আমরা সিরিয়াস মুডে ছিলাম, জাস্ট মুডটাকে এই যে পরিবেশটাকে একটু হালকা করার জন্য আমরা কিছু আমাদের লাইফে কিছু ঘটে যাওয়া কিছু মজাদার কিছু কথা বা ঘটনা শেয়ার করলাম। তো আমরা যখন নাটক করতে একসময় যেটা আমাদের সবথেকে সুন্দর মোমেন্ট বা সুন্দর সময় ছিল, ওই সময়টা আমরা অনেক নাটক করতাম বা অনেক এক কথা জিনেদাই আমাদের আসলে একটা সোনালী দিন ছিল সেই সময়। হ্যাঁ, সোনালী দিন, মানে প্রত্যেকটা সংগঠনের থেকে আমাদের সংগঠন চাঙ্গাও ছিল, এটা আমাদের মুখের কথা না, সবাই স্বীকার করবে যে সেই সময় যে আমাদের ইউনিটিটা ছিল, আমাদের যে ভলেন্টিয়ার ছিল, উইথ আমাদের যে অ্যাক্টিভিটিস ছিল, তাতে আসলে বলাই চলে এক বাক্যে আমার মনে হয় যে আমাদের সংগঠনের যে সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন জুলিয়াস সহ জিনাদার যতগুলো সংগঠন আছে এক বাক্যে বলবে হ্যাঁ আমাদের যে টিমটা ছিল, হ্যাঁ যে সময়টা ছিল বা যে টিম ওয়ার্কটা ছিল বা সব কিছু মিলিয়ে আমরা সেই সময় আসলে একটা খুব সোনালি দিন পার করেছি। আসলে এখন মনে পড়া ছাড়া কোনো কিছুই নাই। এই তো এখন যাই হোক, এটা আর কি, মানে আমাদের নাটক করা অবস্থায় অনেক ঘটনা ঘটতো, বিভিন্ন ধরনের ঘটনা ঘটতো, মজাদার ফানি কিছু ঘটনা ঘটতো। লাইফের বিষয়টা হয় কি যে মানুষের জীবন কখন যে একটা ট্রিক্স হবে বা একটা মোড় নিবে আসলে কেউ জানে না। টুইস্ট তো আসলে আমরাও কখনো কল্পনাই করি না যে আমরা এইভাবে একটা সময় খুবই একা হয়ে যাব, কারণ আমাদের চারিপাশে আমরা জানি না যারা এই ভিডিওটা দেখতেছে তারা কতজন নিয়ে জীবন কাটায়। তবে আমরা একটা সময় পার করছি যে হাসি মজা বা মানুষের একটা ভালোবাসার যে জায়গাটা, সব এভরি প্লেস প্রত্যেকটা মানুষের কাছ থেকে ভালোবাসা পাইছি, কখনো কষ্ট পাইনি। হয়তো সেই পাইনি বিধায় আজকে আমরা যে মুহূর্তগুলো পার করতেছি সেগুলো পার করতে খুব কষ্ট হচ্ছে, কারণ আমরা সবার কাছে ভালোবাসা, আদর বা স্নেহ এগুলোই পেয়ে আসছি ছোটোকাল থেকে। কিন্তু কখনো এই যে মিথ্যা, ঠকানো বা মানে যা হয়ে থাকে এগুলো আর কি, এগুলোর সাথে পরিচিত না, যার কারণে লাইফে আসে এখন হয়তো বা কেটে যাবে, উপরাল্লাহ চাইলে অবশ্যই। ওকে, ঠিক আছে বাপ্পি, আমরা একটু ফানি মোমেন্টে ছিলাম। তো এখন তোমার কাছে কিছু কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে কয়টা বাজে আমাদের টাইম শিডিউল? এখন বাজে হচ্ছে 48 বাজে, মানে কততে উঠেছো? আর মনে কর 11ই উঠেছি, তার মানে হচ্ছে আমাদের 20 মিনিট মতো টাইম আছে। তারপর তো এখন যেটা হচ্ছে তোমার কাছে কোশ্চেন যে তোমার লাইফের মানে
সবার জীবনেই তো মনে করো কোনো প্রেমের কথা হবে না, কোনো ভালোবাসার কথা হবে না, কোনো মেয়ে ছেলের কোনো কথা হবে না। কারণ কি না আমি 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 সেটা বলতেছি না, আমি জাস্ট ওইটা না, আমি জাস্ট তুমি একজন অ্যাজ এ একটা মানুষ হিসাবে, ঠিক আছে, মানুষ হিসাবে অনেক সময় অনেক মানুষ জীবনে আসে বা চলেও যায় বা যেটা ব্যাপার না, দেখা যাচ্ছে যে মনে করো যে অনেক আমাদের তো চলার পথে অনেক মেয়েদের সাথে বা অনেক বন্ধু বান্ধব হয়েছে। তো সেক্ষেত্রে মনে করো যে কোনো একটা বন্ধু বা কোনো একটা বান্ধবী যাকে তুমি মোটামুটি পছন্দ করতে বা কালের স্রোতে তাদের সাথে আর দেখা হয় না বা পরিচয় হয় না, হঠাৎ করে দেখা যাচ্ছে যে কোনো একটা সিচুয়েশনে তো তার সাথে তোমার দেখা হলো। যেমন একটা সিচুয়েশন দেখা যাচ্ছে তুমি তোমার এটা কি মানে আমরা যে সংগঠনে ছিলাম সেই সংগঠনে মানে যে কোনো কিছু হতে পারে, মানে এটা ইমাজিন মনে করো যে তোমার লাইফের একটা রিয়েল গার্লফ্রেন্ড হতে পারে বা একটা মানুষকে তুমি অনেক বেশি করতে, বা সে মানুষটা হারিয়ে গেছে, মানে এটা জাস্ট তোমার নাটকের একটা থিওরি থেকে বা নাটকের একটা থিম থেকে হতে পারে। না আমি আসলে আই এম সরি ফর দিস কোশ্চেন, বিকজ আমি আরিফ তো মানে তুমি আমার খুব কাছের বন্ধু, সেই হিসাবে বলতেছি। আমি সব বিষয়ে আলোচনা করতে রাজি আছি। আমি আসলে সম্পর্ক কেন্দ্রিক, মানে প্রেম প্রীতি ভালোবাসা মানুষ, বিশেষ করে মানে এই ভালোবাসা যেহেতু আমি নিজেই বলছি যে এই ওকে 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 ঠিক আছে, পাস, এটা আমি পাস, অন্য কোনো যে কোনো বিষয়ে আলোচনা করতে রাজি ওকে আছি, পাস। but এই প্রেম প্রীতি আচ্ছা যাই হোক, এখন একটু আমরা আরেকটু আমাদের এনভায়রনমেন্টটা একটু চেঞ্জ করি। তো এই অবস্থায় যে মানে এক সময় চিরদিনই গান হবে। হ্যাঁ মানে সেটা আমি বলছি যে ওই যে এক সময় যখন আমরা কলেজে পড়তাম, কেসি কলেজে পড়তাম স্টুডেন্ট লাইফে, তোমার একটা গান, ঠিক আছে, তোমার একটা গান আছে, অনেকেই পছন্দ করতো, মানে আমার অনেক বান্ধবীরা বলতো যে বাপ্পি এই গানটা খুব ভালো গায়। তো সেই গানটা আমাকে একটু শোনাও, ওই গানটা। আমি তো পুরাটা জানার ক্ষেত্রে চিরদিনই ওইটাই পারি। হ্যাঁ ওইটাই, ওই গানটাই তো, ওই যে কুমার শানুর মতো একটা কণ্ঠ নিয়ে ইয়ে করতে না, এটা নিয়েও তো আর গল্প আছে, অন্যদিন করা যাবে। আচ্ছা ঠিক আছে, আসলে হ্যাঁ আমার যে না এই গানটার পরে দর্শক, এই গানটার পরে আমরা একটা সুন্দর একটি ঘটনা শুনবো। হ্যাঁ সেই ঘটনাটা কিন্তু আমরা অনেকেই একটা খুব সুন্দর একটা মোমেন্ট আছে, আমাদের মজাদার কিছু ঘটনা আছে যখন আমরা আড্ডা দিই, এগুলো নিয়ে আলোচনা করি। তো সেই ধরনের একটা ঘটনা আছে। তো আমরা এখন একটা গান শুনবো বাপ্পির কণ্ঠে। ওকে রেডি, সেই অমর গানটি। আমাদের নৌকাটি দুলতেছে, মনে হচ্ছে যে এই স্পিড বোটটা খুব ডিস্টার্ব করতেছে। অ্যাকচুয়ালি আই এম নট সিঙ্গার। না সেটা আমরা জানি, এত এত ইয়ে দরকার নেই, আমরা জানি যে তুমি সিঙ্গার না, সিঙ্গার হইলে অবশ্যই টিভিতে বা যে কোনো ইয়েতে তোমার নাম আসতো, অতএব তুমি এনভায়রনমেন্টের জন্য বা ভালো লাগার জন্য। ওকে। চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আজ ভুলে গেলাম, অনেক না না না, ক্যারি অন ক্যারি অন, ভুলে যাচ্ছি আসলে অনেকদিন গান। আচ্ছা লাইন, অন্য লাইনটা ঘুরে হ্যাঁ যে কোনো লাইনতে শুরু। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। ও এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে
একা একা থাকতে পারি সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী। বাহ, খুব সুন্দর সুন্দর। আমরা আসলে অমর সঙ্গী। দোয়া করবেন সবাই আমাদের জন্য। তো এখন আমরা যে একটা ইন্টারেস্টিং ঘটনা শুনতে যাচ্ছি দর্শক, সেটা হচ্ছে যে এটাও একটি খুব মজাদার ঘটনা। সেটা হচ্ছে যে আমি জাস্ট প্রেক্ষাপটটা বলি যে আমরা কোনো একটা প্রোগ্রামে সম্ভবত এটা ঝিনাইদহ ডিসি কোর্টে পুরাতন ডিসি কোর্ট যেটা বলে সেখানে একটা ঘটনা আমরা তুমি শেয়ার করো, কারণ নিজের জীবনের ঘটনা যদি প্রত্যক্ষদর্শী করলেই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তো পান্নাখানের কথা বল। হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে, আমি তাহলে ঘটনাটা শেয়ার করব দর্শক আপনাদের মাঝে। একটু